আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে, যে বিজয়নগরের সাথে 3টি ইউনিয়ন থাকুক তাদেরকেও, সো আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে। Then I realized after the entire incident that is it has been done by a party which is not yet registered. তো এই আনরেজিস্টার্ড পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে, তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি, কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে। ঠিক আছে, বক্তব্য দাও, কোনো অসুবিধা নেই, এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন? আমি তাদের চেহারা চিনি না, কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে। চেহারা চেনার দরকার নাই। আমি একজন আইনজীবীর পোশাকে, আইনজীবী মহিলা, আমি নারী, আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে, আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে ক্যান ইউ পুশ মি? সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন, যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী, সো তাদেরও এটা খুব ভালো লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। এক, দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন, এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে, হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে। আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল, সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব, তাই না? এগুলো আমি কমিশনে জমা দেব। সো এই হচ্ছে কাহিনী। আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে। বিএনপিতে যারা ভয়েস, যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে, যারা বিএনপিকে 15 বছর ধরে ক্যারি করেছে, তাদেরকে শেষ করে দেওয়া। ফর এক্সাম্পল, আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট, রয়ের এজেন্ট বলা। সালাউদ্দিন আহমেদ, তাকে মেলাইন করা, আমাকে মেলাইন করা, অর্থাৎ যারা বিএনপির ভয়েস তাদেরকে মেলাইন করা, বিকজ দে নো যে তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ। বিএনপির বয়ানটা যারা তৈরি করে, কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয়, তাদেরকে আঘাত করা তাদের। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই, বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে, কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে। এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর। এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে, আমরা একটু ছোট্ট করে তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। আমরা প্রতিক্রিয়া শুনে আসি, তারপরে আমি একটু আলোচনা আসছি। সাংবাদিক ভাইরা, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। আমি একটু যুক্ত করি। আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন, পেছন থেকে রব উঠছে, ঠিক ঠিক। এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম, আমি তো একটা 10 মিনিটের প্রেস ব্রিফিং করেছি, পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক? বলে নাই। গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায়, খুব পরিষ্কার। এক না, দুই, আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ, তখন হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয়। সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল। ওই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা ভুলি নাই। আমি একটু মনির ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো দুজনের বক্তব্য শুনলেন, আপনি যদি একটু এই বিষয়ে আপনার মন্তব্য দেন। ধন্যবাদ আপনাকে। আজকের ঘটনাটা আমি পথিমধ্যে যখন হচ্ছিল, তখন ওই যে আমরা সাধারণত করি না, গাড়িতে বসে বসে দেখার সময় আমি দেখলাম যে রুমিনের একটা মানে ভয়েস আসলো, যে তো আমি চিন্তিত হলাম যে কি ঘটনা। পরে দেখলাম রুমিন ফারহানাকে আমি সাথে সাথে ফোন দিলাম কিছুক্ষণ পরে। আমি ভেবেছি একটু আগের ঘটনা, তো প্রথমে উনি ফোন ধরেন নাই, পরে উনি আমাকে ব্যাক করেছেন। আমি বললাম যে কী হয়েছে অগ্নিকন্যা, আপনার উপরে কী ধরনের ঘটনা ঘটলো? তো রুমিন ফারহানা আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে বিএনপিরই কিছু লোক সেখানে এক ধরনের সিন ক্রিয়েট করেছে, এবং তিনি এটা প্রত্যাশা করেন নাই যে ওখানে গিয়ে সিইসির সামনে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এখানে তো একটা ডিউলি একটা আর্গুমেন্টের ব্যাপার, এখানে তো অন্য কোনো, এখানে তো মারধর করে তো কোনো কিছু অর্জন করা যাবে না। কিন্তু আমি পরক্ষণে দেখলাম যে সেখানে আতাউল্লাহ, এনসিপির যে নেতা আতাউল্লাহকে দেখলাম যে সে মানে আহত বা এই ধরনের কথা। পর আমি আতাউল্লাহকে ফোন করলাম যে আতাউল্লাহ কী হয়েছে সেখানে, আমার কাছে মিলছে না। কারণ একে তো মনে হচ্ছে যে বিএনপির একটা গ্রুপ হয়তো ওই যে আসন
ভ্রাম্যমাণ 3 আসনে, আসনের এই পুনর্বিন্যাস। পুনর্বিন্যাসের ব্যাপারে হয়তো বিরোধী, সেটা হতে করতে পারে। পরে আমি বিভিন্ন জন থেকে শুনলাম যে এখানে আতাউল্লাহ ফেস করেছে, কিন্তু পেছনে বিএনপির একটা গ্রুপ সেখানে হয়তো সাপোর্ট দিয়েছে বা এই ধরনের কিছু ঘটেছে। এনিওয়ে, এটা আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ সিইসির সামনে ঘটনাটা এভাবে ঘটবে, ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটবে, এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটবে এবং এরপরে এরকম উত্তেজনাকর পরিস্থিতি হবে। এটা আমাদের এই যে, আমি তো কয়েকদিন আগেই সিইসির সাথে দেখা করে এসেছি, ওনাকে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আপনার কার্যক্রমটা আরও স্ট্রং হওয়া দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নজরে রাখা দরকার। এখনও তো নির্বাচন এভাবে শুরুই হয় নাই, এটাকে নির্বাচনের অংশ বলা যায় না, এটা হচ্ছে জাস্ট প্রাক নির্বাচনী কার্যক্রমের ব্যাপার। সেখানে যদি এই ধরনের উত্তেজনা হয় এবং আবার এটাকে কেন্দ্র করে মানে আমরা আমরা সবাই কিন্তু কম বেশি এই আন্দোলনের সবারই অংশগ্রহণ ছিল। এখন আমার একটা কার্যক্রম অপছন্দ হতে পারে, রুমিনের একটা কার্যক্রম, আমাদের তো সব কাজে পছন্দ হবে তা না। আমরা তো একসাথে আন্দোলন করেছি, একসাথে কাজও করেছি, আবার টকশোতে গেলে আমরা আমাদের ডিবেট নিয়ে কেউ তো কাউকে ছাড় দেয় না, ঠিক আছে? তো আমরা তো গণতান্ত্রিক ধারায় এই জায়গাটা আমরা করে এসেছি, আমাদের সবারই অতীত, সবারই বর্তমান, সবারই জানা আছে। আমি বারবার যেটা বলি, যেটা আমি দেখলাম যে প্রতিক্রিয়ায় খুব কঠোর ভাষায় সমালোচনার বিষয়টা আছে। সমালোচনা অবশ্যই আমরা করব, সমালোচনা থাকবে। রুমিন অনেক কঠোরভাবে সমালোচনা করেন এবং উনি যখনই যেটাকে ধরেন, আজকে আমাকে বলছে আমি নামছি, আমি এটা ছাড়বো না। তো আমরা প্রত্যাশা করব, আমি একদম খোলামেলায় বলি যে এখানে বিএনপি, এখানে এনসিপি, হ্যাঁ, দুটো সংগঠনই এই অভ্যুত্থানে নানাভাবে ভূমিকা রেখেছে। এনসিপি কিন্তু এনসিপি আকারে রাখে নাই, তখন এনসিপির জন্ম হয় নাই, ছাত্ররা ছিল। এখন এনসিপির নেতৃত্বে তারা আছে এবং আমরা যখন কোনো কিছু বলতে যাব, করতে যাব, সেগুলোতে আমাদের যুক্তিতর্ক থাকবে। রুমিন নিশ্চয়ই স্বাভাবিক, সে বলেছে যে তার এই মানুষ সাধারণত নির্বাচনী আসনকে ছোট করে রাখতে চায়, আমি গেছি বাড়াইতে, সে গেছে বাড়াইতে। আমি জিজ্ঞেস করলাম আপনি এটা উল্টা বাড়াইতে গেলেন কেন? সে বললো যে আমার এখানে ভোট, আমার ইনফ্লুয়েন্স আছে, আমি হয়তো ভোটার ইয়া পাবো। এনিওয়ে, নিশ্চয়ই রুমিনের তো এটার যুক্তি না যে আমার ভোট বাড়বে বলে আমাকে আসনটা বড় করে দেন। ওনার নিশ্চয়ই কোনো একদম লিগ্যাল যুক্তি আছে, আর লিগ্যাল যুক্তি যদি না থাকে ইলেকশন কমিশন সেটা খারিজ করে দিবে, অসুবিধা কি? তো যাই হোক, আমি মনে করি যে আমি রুমিন ফারহানাকে বলবো যে আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান রিগার্ডিং ওদের সাথে তুলনা করলে। আর এমনিতে তো আমরা যাদেরকে চিনি আমাদের এখানে, যে যারা খুব ভাইব্রেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে রুমিনরাও ফাইট করেছে, আমরাও করেছি, কিন্তু আবার আমাদের নিজস্ব তো রাজনৈতিক একটা বিরোধ আছে, রাজনৈতিক একটা পছন্দ অপছন্দের জায়গা আছে, সেখানে আমরা কি ঝগড়া করবো না? সেখানে কি আমরা আমাদের দ্বিমতের প্রসঙ্গ তুলে ধরবো না? কিন্তু সেটা যাতে সীমা লঙ্ঘনকারী না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আমি এই বিষয়ে আসবো, এক দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি মিলন গাজীপুর থেকে। আমি তো আপাকে বলতে বা আপাকে একটু আমার সাথে কথা বলতাম। জি, বলেন। আমি তার মুখে শুনছি যে বিএনপি কোন নেতা তাকে ই করছে, তাহলে খুব চিন্তিত করছে না, কিন্তু সেটা একজন বিএনপি সিনিয়র নেত্রী, আমি বিএনপি একজন সমর্থক, কিন্তু আপার দলের বা আমার দলের কোনো হাইকমান্ডারের কোনো ব্যবস্থা নিব কিনা, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। জি, হাইকমান্ড ব্যবস্থা নেবে কিনা এটা জানতে চাই না। আমি তার আগে আমি একটু এখানে, যেহেতু এখানে এনসিপির কেউ নাই, আমি যদি ছোট্ট করে তাদের দু একটা কমেন্ট যদি পড়ি। তিনি হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাদের। আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24-এর পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে। আর সাজিদ আলম স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন, আমি যদি একটু পড়ি, একটু লম্বা হবে, তারপর একটু পড়া উচিত মনে হয় আমার। তিনি বলেছেন, একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।